গল্প শুরু হয় এক অদ্ভুত স্বপ্ন দিয়ে। আমরা মঞ্জু নামের একটি মেয়েকে দেখি। মঞ্জু স্বপ্নে দেখেন তিনি একজন পুরুষের পাশে আছেন, তার হাজব্যান্ড জুনিক। কিন্তু মুহূর্তেই সবকিছু ভেঙে পড়ে। মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন জুনিক, আর হঠাৎ এক গুলির শব্দে সব থেমে যায়। গুলি লাগে মঞ্জুর শরীরে, আর স্বপ্নের ভেতরে তিনি মারা যান। ঘুম ভেঙে গিয়ে হাঁপাতে হাঁপাতে বুঝতে পারেন এই স্বপ্নে তিনি আসলে নিজেকেই দেখছেন। সকালে মঞ্জু দৌড়াতেই বের হন, কিন্তু টের পান একটি গাড়ি তাকে অনুসরণ করছে। বিরক্ত হয়ে তিনি বাড়িতে ফিরে স্বামী জুনুককে বলেন, তুমি কেন সবসময় আমাকে ফলো করো? আমি তো বলেছিলাম একা দৌড়ানো আমার প্রার্থনার মতো। জুনিক শান্তভাবে বলেন, আমি প্রেসিডেন্ট প্রার্থী, তোমার যদি কিছু হয়ে যায় আমি কিভাবে বাঁচব? এই কথাই বোঝা যায় জুনিক তার স্ত্রীর নিরাপত্তা নিয়ে ভয়ানক চিন্তিত। পরের দিন মঞ্জু আবার দৌড়াতে যান। এবার বডিগার্ডরা তাকে অনুসরণ করে। রাগে তিনি জঙ্গলের ভেতর ঢুকে পড়েন, আর চতুরতার সঙ্গে তাদেরকে ফাঁকি দেন। উঁচু পাহাড়ে দাঁড়িয়ে পুরো শহরটা দেখতে দেখতে তিনি ভাবেন নিজের অতীত নিয়ে। একসময় তিনি কোরিয়ার দূতাবাসে কাজ করতেন, হঠাৎ পদত্যাগ করেছিলেন, আর কেউ জানতো না কেন করেছিল। এইদিকে এক নতুন চরিত্র প্রবেশ করে, যার নাম সানহু। হাতে কাঠের ক্রুশ, পাশে রেডিওতে খবর, উত্তর কোরিয়া সীমা লঙ্ঘন করেছে, পারমাণবিক যুদ্ধের আশঙ্কা বাড়ছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট গনসিন যুদ্ধ পরিস্থিতি নিয়ে বৈঠক ডাকেন। সেখানে উপস্থিত মঞ্জু। কেউ একজন প্রশ্ন করে, তুমি চাকরি ছাড়লে কেন? অন্যজন বলে ওঠে, স্পষ্টই তো, স্বামীর জন্য। ঠিক তখন গনসিন এসে মঞ্জুকে নিয়ে যায়। তিনি বলেন, তুমি উত্তর দিচ্ছ কেন? বলতেই পারতে, আমি আমার স্বামীকে তালাক দিতে এসেছি। তিনি আরও যোগ করেন, জুনিক শীঘ্রই প্রেসিডেন্ট হবে। দক্ষিণ ও উত্তর কোরিয়ার পুনর্মিলনের পরিকল্পনা করছে, কিন্তু অনেকেই সেটা মানতে পারছে না। পরে মঞ্জু তার পুরনো বন্ধু মিজির সঙ্গে দেখা করেন। মিজি রাগে বলেন, আমি সব টাকা জমিয়ে রেখেছি, তবু তোমার জন্য কাজ করি, কিন্তু তোমার স্বামীর পার্টির জন্য নয়। মঞ্জু হেসে বলেন, বিয়ের পর বুঝবে স্বামীর দুর্বলতা মেনে নিতে হয়। জুনিক প্রেসিডেন্ট হতে চাই, আমি শুধু তার পাশে আছি। গির্জায় যাওয়ার আগে জুনিক মঞ্জুর গলায় ক্রস পরিয়ে দেন। আমার জন্য প্রার্থনা করবে তো? মঞ্জু বলেন, আমি কি তোমার জয়ের জন্য প্রার্থনা করব? জুনিক জবাব দেন, আমি মাঝে মধ্যে দুর্বল হয়ে পড়ি, তোমার প্রার্থনাই শক্তি। গাড়িতে ওঠার পর জুনিকের বডিগার্ড চাং নিরাপত্তা নিয়ে সতর্ক করেন, কিন্তু জুনিক হালকা মেজাজে মঞ্জুকে বলেন, প্রার্থনার পর খাবার খেতে যাব। গির্জার কাছে পৌঁছে দেখে কিছু মানুষ পুনর্মিলনের বিরোধিতা করে বিক্ষোভ করছে। গির্জার ভেতরে সবাই প্রার্থনায় ব্যস্ত। উপরে দেখা যায় সানহু ক্যামেরাম্যান হিসাবে কাজ করছে। হঠাৎ একজন ইউনজো নামের একটি ছেলে চিৎকার করে বলে ওঠে, তুমি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো। এরপর সোজা গুলি করে জুনিকের দিকে। মঞ্জু দৌড়ে গিয়ে স্বামীকে জড়িয়ে ধরে বলে, তুমি ঠিক হয়ে যাবে। ইউনজন আবার গুলি করতে গেলে মঞ্জুর সামনে এসে দাঁড়ায়। থামো, আমি তাকে বুঝাবো পুনর্মিলন বন্ধ করবে। কিন্তু ইউনজন গুলি চালাতে যায়। তখনই সানহু ঝাঁপিয়ে পড়ে, মঞ্জুকে বাঁচিয়ে ফেলে, আর ইউনজনকে ধরে ফেলে। ইউনজন মুখে সাইনাইড খেয়ে আত্মহত্যা করে, আর জুনিক মারা যায় মঞ্জুর বুকে। হাসপাতালের ডাক্তাররা চেষ্টা করলেও জুনিক বাঁচে না। মিনজি কেঁদে বলে, তুমি একা হয়ে গেলে। মঞ্জু নিঃশব্দে চেয়ে থাকে স্বামীর মৃত শরীরের দিকে। শেষকৃত্যের সময় জুনিকের পরিবার একত্রিত হয়। দাদি কাঁদতে কাঁদতে বলেন, প্রথমে ভাই, তারপর ছেলে, এখন নাতি, 3 প্রজন্মকে শেষ করে দিয়েছে এই রাজনীতি। ছোট ভাই জাসং বলে ওঠে, আমি জুনিকের প্রার্থীর জায়গা নেব। জুনিকের মা আপত্তি জানিয়ে বলেন, তুমি প্রসিকিউটর, রাজনীতি তোমার জন্য নয়। মঞ্জুই প্রার্থী হোক, বিধবা বলেই সহানুভূতিতে ভোট পাবে। কিছুক্ষণ পর উকিল এসে উইল পড়ে শোনান, সব সম্পত্তির মালিক মঞ্জুর নামে। পরিবার হতবাক। দাদি চিৎকার করে বলেন, তুমি এটা পরিকল্পনা করেছো। মঞ্জু কেঁদে বলেন, আমিও অবাক, আমি এই টাকার প্রতি আগ্রহী নয়, সব দান করে দেশ ছাড়ব। জুন চেঁচিয়ে ওঠেন, না, এটা টাকা নয়, সম্মানের বিষয়, আমরা মামলা করব। মঞ্জু শান্তভাবে বলেন, যা খুশি করো। জাসাং প্রস্তাব দেয়,
আমরা একসঙ্গে কাজ করলে বেশি ভোট পাবো। মঞ্জু ধীর কণ্ঠে বলেন, না, এখান থেকে চলে যাও। অন্যদিকে সানহু নিজের ঘরে বসে মঞ্জুর দেওয়া ক্রুজের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখন ফোনে একটি অচেনা কণ্ঠ। ইথান বলে, একজন ক্লায়েন্ট চাইছে তুমি মঞ্জুর বডিগার্ড হিসাবে কাজ করো। তার কাছে গুরুত্বপূর্ণ নথি আছে। তুমি জানবে সে কাদের সঙ্গে দেখা করে। সকল ইনফরমেশন আমাদেরকে দিবে। সানু জিজ্ঞেস করে, ক্লায়েন্টকে? ইথান উত্তর দেয়, আমার জানা নেই। এক রাতে মঞ্জু আবার দৌড়াতেই বের হন। পথে স্মৃতিতে ভেসে আসে কিভাবে পুলিশ জানিয়েছিল ইউঞ্জুর বাড়িতে জুনিকের ছবি পাওয়া গেছে। তার পরিবারের রহস্য, বদির বাবা আর বিদেশে থাকা বোন। মঞ্জু জানতে চাই যে আমাকে বাঁচিয়েছিল সে কে। পুলিশ জানায় তার নাম সানহু। কেউ বলে সে উত্তর কোরিয়ার পলাতক, কেউ বলে আমেরিকান। এরপর মঞ্জু যান গির্জায় ফাদার ইয়াং এর কাছে। ইয়াং বলেন, তোমার স্বামী মৃত্যুর আগের দিন এসে তার পাপ স্বীকার করেছিলেন। মঞ্জু চোখে জল নিয়ে বলেন, ঈশ্বর কেন কিছুই করলেন না? সেই দানব আমার স্বামীকে মেরে ফেললো। তিনি যোগ করেন, আমি সানুর সঙ্গে দেখা করতে চাই। উপরে গির্জার টাওয়ারের উপর সানু দাঁড়িয়ে তাদেরকে দেখতে থাকে। পরে বাস স্টপে মঞ্জু ও সানহুর মুখোমুখি হয়। সানহু তার হাতে ক্রুশ ফিরিয়ে দিয়ে বলে, তোমার স্বামীর মৃত্যুর জন্য দুঃখিত। মঞ্জু বলেন, আমার কিছু কথা আছে। ঠিক তখনই সানহু টের পায় কেউ তাদের ছবি তুলছে। সানহু মঞ্জুকে টেনে নিয়ে যায় অন্ধকার সুড়ঙ্গে। পেছনে গাড়ির শব্দ। তারা চলে যায়। সানহু লড়াই করে তাদেরকে ঠেকায়। মঞ্জুকে নিয়ে জঙ্গলের ভেতর পালায়। অন্ধকারে মঞ্জু টর্চ জ্বালাতে গেলে সানহু বলে, না, চোখ বন্ধ করো, তাহলেই দেখতে পাবে। মঞ্জু চোখ বন্ধ করে আর হঠাৎই সব স্পষ্ট দেখতে পান। মঞ্জু অবাক হয়ে বলেন, তুমি এই জঙ্গল এত ভালো করে জানো কিভাবে? সানহু উত্তর দেয়, আমার কোনো ঘর নেই। মঞ্জু বলে ওঠেন, ইউনজুন বলেছিল সে একজন সৈনিককে মেরেছে। সবাই তাকে পাগল বলেছে, কিন্তু আমি বিশ্বাস করি সে সত্য বলেছিল। তখন সানুর মোবাইলে একটি ভিডিও দেখাই। ইউনজুন গির্জায় কিছু রাখছে। সে বলে, আমি সেখানে একটা ফোন নাম্বার পেয়েছিলাম, কিন্তু ফোনটি বন্ধ। আরেকটি ভিডিও চালাতেই মঞ্জু চমকে ওঠেন, এটা তো আমার স্বামীর ভাই জাসাং, যে কিনা গির্জায় যাওয়ার আগে জুনিকে ফলো করছিল। পরের দৃশ্যে দেখি জুনিকের মৃত্যুর 2 মাস আগের রাত, ওয়াশিংটন ডিসি। অ্যান্ডারসন মিলার কাঁপতে কাঁপতে ফোন রিসিভ করে। ফোনে কেউ বলে, তুমি করেছো, এই কাজটা সব তোমার উপরে এসে পড়েছে। ঠিক কী কাজ বলা হয়নি আমাদেরকে। পরের দিন মিটিং। সেই মিটিংয়ে জানানো হয় উত্তর কোরিয়া একটি বড় সাবমেরিন তৈরি করেছে, নিউক্লিয়ার আঘাত করতে পারে। মিলার ভয়ে দমে যায়। রাস্তায় আসে একটি চিঠি, যে কলমের ভেতরে লুকিয়ে জুনিকের কাছে পাঠায়। জুনিক চিঠি পড়ে। চিঠিতে লেখা, আমার ফোন, ল্যাপটপ সব নজরদারিতে আছে, দয়া করে সাহায্য করো। চিঠি পড়ে জুনিক চিঠিটা পুড়িয়ে দেয়। আরেক দৃশ্যে সোনোর স্মৃতি। সে একটা জাহাজে, স্বপ্নে একজন মহিলা আছে, মঞ্জু। 2023 সালের স্মৃতি। মঞ্জু নিউজে বলছিলেন, দক্ষিণ ও উত্তর কোরিয়ার মানুষ ভাই বোনের মতো, আমরা সবাই এক। সেই কথাগুলো সোনুর মনে ফিরে আসে। বর্তমানে মঞ্জু চাঙের কাছে আসে, যে কিনা জুনিকের বডিগার্ড। আমার স্বামী কবে থেকে আমার সিকিউরিটি বাড়িয়েছিল। চাং বলেন, কয়েক মাস আগে তুমি এখানে আসার পর সে চিন্তিত ছিল। একাকী প্রাইভেটে মিটিং করত। আমি জানতাম না সে কি করছে। তারা স্মরণ করে একবার গাড়ির পেছনে কেউ তাদেরকে ফলো করছিল। পরে মঞ্জু বাড়িতে গিয়ে কিছু ছবি দেখে, জানতে পারে ছোটবেলায় জাসাংকে গিলহরি বলা হতো। তখনই মিজি ফোন করে বলে, আমি ইয়াংজেনের পরিবারের কাছে যাই, এখানে লোকজন এসেছে, তারা পরিবারের লোকজনকে নিয়ে যাচ্ছে, আমি কি তাদের অনুসরণ করব? মঞ্জু বলে, ঠিক আছে, লোকেশন পাঠাও। সুনু ফাদার ইয়াং এর কাছে যাই। ইয়াং তাকে একটি ভিডিও দেখাই। ভাগ্য খারাপের ইঙ্গিত, তোমার দাদের কাছে কেউ এসেছিল, খাবারের সঙ্গে একটা নোট ছিল। আমি ভয় পাচ্ছি, তুমি উত্তর কোরিয়া গিয়ে তাকে চিনে নিয়ে এসো। সুনু জিজ্ঞেস করে, এই কাজটা কি? ইয়াং বলে, এটা জুনিকের দেওয়া কাজ, গ্যাদারিং নিয়ে কিছু আছে, আমাকে যেতে হবে।
সুনু সতর্ক করে বলে, যদি এই কাজে জুনিক মারা যায় তাহলে আপনারও ভয় আছে। ইয়াং চুপ করে। আমি ঈশ্বরের সামনে প্রতিজ্ঞা করেছি, তাই আমার করতেই হবে। এয়ারপোর্টে মিজি এসে দেখে জুনিকের পরিবারকে মেলবোর্নে নিয়ে যাচ্ছে। হঠাৎ কিছু লোক মিজির কাছে আসে, পরিচয় জিজ্ঞেস করে। পরে মিজিকে কিডন্যাপ করা হয়। মঞ্জু আতঙ্কে এয়ারপোর্টে আসে। মিজিকে ফোন করলে জাসাং বলে সে আমার কাছে আছে। মিজি চিৎকার করে বলে, তুমি কোথায়? আমি তোমার সাথে দেখা করতে চাই। মঞ্জু জাসাংয়ের মুখোমুখি হয়। সোজাসুজি জিজ্ঞেস করে, তুমি আমার স্বামীর গাড়ির কেন পিছু নিয়েছিলে? জাসাং বলে, তোমার স্বামী স্পাই ছিল। আমি এই খবর ছড়াতে চাই না, দেশকে রক্ষা করতে হবে। মঞ্জু বিশ্বাস করে বলে, আমি আমার স্বামীর উপর বিশ্বাস রাখি, সে স্পাই নয়। জাসাং বলে, আমার কাছে প্রমাণ আছে, আমি প্রসিকিউটর, দেশ রক্ষা করা আমার কাজ। তোমার স্বামীর সাথে সুনুর যোগাযোগ ছিল, চার্জে কি করেছিল সেটা কাকতালীয় নয়। মঞ্জু কাঁদতে কাঁদতে বলে, আমি মিজিকে দেখতে চাই, সে ঠিক আছে তো? মিজি ফোনে বলে, আমি ঠিক আছি, চিন্তা করো না, এরা আমাদের কিছুই করতে পারবে না। আরেক দৃশ্যে ফাদার ইয়াং সুনুকে স্পেশাল ওয়াইন দেয়, বলে এটা তোমার সঙ্গে নিয়ে যাও। সুনু জিজ্ঞেস করে, আমি বাইবেলটা নিয়ে যেতে পারি? ইয়াং বলে, হ্যাঁ নিয়ে যেতে পারো। সুনু জাহাজে ওঠে। দাদের কাছে যাওয়ার পথে বাইবেলের মধ্যে 1 নাম্বার খুঁজে পায়, আগে যেটা দেখেছিল। কিন্তু সে পালিয়ে ফিরে আসে, কারণ সে বুঝতে পারে মঞ্জুর বিপদ আছে। মঞ্জু ফাদার ইয়াং এর বাড়িতে ঢুকে। দরজা খোলা, ভেতরে ফাদার ইয়াং মৃত অবস্থায়। চিৎকার করে সে। তখনই সুনু এসে মুখ থেকে চিৎকার থামাতে বলে, আমার দেরি হয়েছে, আগে আসা উচিত ছিল। মুহূর্তেই ভিতর থেকে চীনা এক ফাইটার আসে। লড়াই শুরু। সুনু লড়াই করে। চীনা লোককে জিজ্ঞেস করে, তুমি কার জন্য কাজ করো, এখানে কি খুঁজছো? চীনা লোক পালিয়ে যায়। সুনু মঞ্জুকে টানাল ধরে নিচে নামায়, বলছে, এরা আমার নিচের লোক, তারা তোমাকে সাহায্য করবে। মঞ্জু বলে, আমি তোমার সঙ্গে কথা বলি। তারপর সুনু তাকে নিরাপদ একটা জঙ্গলে নিয়ে যায়। একই সময় সায়ান ডিরেক্টর ইউনাকের সঙ্গে কথা বলে। সায়ান হচ্ছে জুনিকের মা। জানাই, তোমার ছেলে অসুস্থ ছিল, কেউ তাকে সাহায্য করেছিল। ইউনাক অস্বীকার করে। পরে বলে, ওই সাহায্যকারী হয়তো মিলার, সে স্পাই হতে পারে। আমরা সন্দেহ করেছি, কয়েক মাস ধরে নজর রেখেছি। সায়ান চাই, কারা এসব করছে? গোসিং কি এর পেছনে? ইউনাক একটা ফাইল দেয়, লেখা আছে সুনুর নাম। সে ভালকারির জন্য কাজ করে এবং টাকার জন্য যা কিছুই করতে পারে। টানেলে সুনহু মঞ্জুকে জানাই, আমি আগে ভালকারির জন্য কাজ করতাম, গত বছর আমার কন্ট্রাক্ট রিনিউ করেনি। তোমার স্বামী জুনিককে কিছু করতে বলেছিল, এই জন্য হয়তো জুনিক মারা গেছে। আমি দেখেছি তাকে বিষ দেওয়া হয়েছে। নিচে অ্যালকোহলের বোতলে মঞ্জু একটা বোতল খুঁজে পায়, তার উপর একটা মার্ক আছে। বোতল খুললে ভিতরে একটা চিঠি, মিলার যে পার্সেল করেছিল সেই চিঠি। মঞ্জু শিউরে ওঠে। গল্প পিছনে যায়। মিলার ওয়াশিংটনের মিটিংয়ে ছিল। আমেরিকা আক্রমণ করতে চাই প্রতি উত্তরে। মিলার বলে, আগে যাচাই করো, নিরীহ মানুষ বিনা কারণেই মারা যাবে। সরকার তার কথা শোনে না। মিলারকে সরিয়ে দেওয়া হয়, মিটিংয়ে যেতে দেওয়া হয়নি। এই কারণেই মিলার জুনিককে চিঠি পাঠায়, আশা করি তুমি আমাকে সাহায্য করবে। এরপর মঞ্জু জঙ্গলে বেরিয়ে বলে, আমি গোসিং এর সাহায্য নিব, অর্থাৎ সাউথ কোরিয়ার প্রেসিডেন্টের সাহায্য নিবে। সুনু জিজ্ঞেস করে, সে কি বিশ্বাসী? মঞ্জু হ্যাঁ বলে। সুনু তাকে একটা ক্রস পরিয়ে দেয়। ফাদার ইয়াং যাওয়ার আগে তাকে বলেছিল, এটা তোমাকে রক্ষা করবে। মঞ্জু বেরিয়ে যায়। মঞ্জু গোসিং এর কাছে যায়। গোসিং বলে, আমি আগে থেকেই জানতাম, যদি জুনিক চিঠি আগেই পড়িয়ে দিত আজকে সে বেঁচে থাকতো। আমি যুদ্ধ আটকাতে চাই, এতে যা করতে হবে আমি করব। সে মঞ্জুকে জানাই, তোমাকে দেশ ছাড়তে হবে। গোসিং বলে, তোমার সবচেয়ে বড় দুর্বলতা হলো তুমি খুব সৎ। আমাদের এতটা সৎ থাকা উচিত নয়।
তোমাকে যেতে হবে। এতে মঞ্জু রাজি হয়। শেষে সোনু চীনে পৌঁছায়, কিন্তু লোককে টাকা দিয়ে নদী পার হওয়ার ব্যবস্থা করে। কিন্তু পরিবেশ বদলে গেছে, যারা পার হয় তারাই মারা যায়। সোনু স্মৃতিচারণ করে মঞ্জুর কথা। তারপর ফোনে ইথানকে বলে, তোমার ক্লায়েন্টকে বলো আমি প্রস্তুত, আমি তার বডিগার্ড হব। অন্যদিকে সায়ান মঞ্জুকে বলে, আমি তোমাকে প্রেসিডেন্ট বানাবো, তুমি কি প্রস্তুত? মঞ্জু ধীরে বলে, হ্যাঁ। তারা চুক্তি করে, যদি মঞ্জু রাজনীতি করে সায়ান সব সাহায্য করবে। যদি মঞ্জু জিতে যায় জুনিকে সকল সম্পত্তি সায়ানকে দিয়ে দিবে। তারপর মঞ্জু একজনকে খুঁজতে যায়, যার নাম ডুজিন। মঞ্জু বলে, আমার স্বামী মারা গেছে, আমি জানি না কেন। আমি তার ফোন দেখেছি, তিনি কিসের জন্য আপনার কাছে এসেছেন। ডুজিন বলে, তাকে আমি একটি চিঠি দেখিয়েছিলাম, সেটা তার বন্ধু মিলাদ দিয়েছিল। চিঠিতে লেখা ছিল তারা নর্থ কোরিয়া ও সাউথ কোরিয়া একটা পুনর্মিলনের আয়োজন করতে যাচ্ছিলেন এবং আমাকে বলেছিলেন তার প্রচারণায় সাহায্য করতে। মঞ্জু জিজ্ঞেস করেন, আপনি কি সাহায্য করেছিলেন? ডুজিন ঠান্ডা করে বলে, না, আমি কি পাগল নাকি? আমি তাকে ফাদার ইয়াং এর সঙ্গে পরিচয় করিয়েছিলাম, কিন্তু তারপরেই ফাদার ইয়াং মারা যায়। তারা আমাকে ভয় দেখিয়েছিল, বলেছিল আমিও বিপদে পড়তে পারি, তাই আমি এখন চলে যাচ্ছি আর্জেন্টিনায় আত্মীয়র কাছে। মঞ্জু বলল, আমি যখন এসেছিলাম আপনি আমাকে অনেক শিখিয়েছেন, এখন আমি প্রেসিডেন্ট হতে চাই, আমার প্রচারণায় প্ল্যান আছে। কথা বলেই মঞ্জু চলে যায়। এক ঝটকায় মঞ্জুর একটি ছবি ভাইরাল হয়। ছবিতে দেখায় সে নিজের স্বামীকে রক্ষা করছে, হাত বাড়িয়ে সাহস দেখিয়ে। সবাই প্রশংসা করে। রাতারাতি মঞ্জু জনপ্রিয় হয়ে ওঠে। এইদিকে সায়ান আসে মাঙ্গি নামের এক অপোজিট ক্যান্ডিডেটের কাছে, যে কিনা মঞ্জুর বিপক্ষে লড়বে। সায়ান বলে, তোমার বিরুদ্ধে প্রমাণ আমি পেয়েছি, তোমার একটি গোপন কন্যা আছে। মাঙ্গি প্রশ্ন করে, তুমি কি চাও? তিনি বলেন, মঞ্জু প্রেসিডেন্ট হতে চাই, তোমার উচিত তার পথে না দাঁড়ানো। সায়ান ডিরেক্ট তাকে পথ থেকে সরিয়ে দিচ্ছে, যাতে মঞ্জুর পথ ক্লিয়ার হয়ে যায়। তারপর মঞ্জু জাসাংকে পুরনো মামলার কথা তুলে ধরে সে ব্ল্যাকমেল করে। মঞ্জু একটি ভিডিও দেখায়, যেখানে জাসাং এক ব্যক্তির সাথে খারাপ আচরণ করে। জাসাং বলে, এটা আমার মা করিয়েছে। মঞ্জু বলে, তুমি জার্মানিতে চলে যাও তোমার সন্তানদের কাছে, আর ফিরে আসবে না। তুমি থাকলে আমার প্রেসিডেন্ট হওয়া মুশকিল হবে। জাসাং ভয় পেয়ে চলে যেতে রাজি হয়, কিন্তু বলে, আমি আবার ফিরে আসব, অবশ্যই ফিরে আসব। তার চোখে রাগ ক্ষোভ একসাথে মঞ্জুর উপর। হঠাৎ মাঙ্গি মিডিয়ার সামনে এসে ঘোষণা করে, আমি প্রেসিডেন্টের জন্য লড়াই বন্ধ করেছি, আমি মঞ্জুকে সমর্থন করি। মঞ্জুর দল প্রচারণার প্রস্তুতি নেই। মিঞ্জি বলল, আমি মিলারের বড় বোনের নাম্বার পেয়েছি, তার সঙ্গে কথা বলি। চ্যাং বলল, জুনিকের ল্যাপটপে 15টি কোডের স্ট্রং পাসওয়ার্ড দেওয়া, আমি খোলার ট্রাই করছি। তারপর আবার সায়ান মঞ্জুর কাছে যাই, সে একটা ফাইল দেয়, এই স্ক্রিপ্টটা তুমি পড়বে, জনগণের সামনে কাঁদতে হবে। মঞ্জু বলে, আমার এসব করার দরকার নেই। সায়ান বলে, প্রেসিডেন্ট হতে হলে তোমাকে করতেই হবে, তাহলে না জনগণ তোমাকে ভোট দিবে। এইদিকে সানু আসে। সানুর সাথে ইথানের কন্ট্যাক্ট হয়। ইথান একটি ছবি দেখিয়ে বলে, এই ছেলেটি এসেছে, যার নাম ডেস্টিং হান, সে বোমা বানাতে পারে। সানুকে একটি স্পাই রাইফেল দেওয়া হয়। রাতে সে লোকেশন দেখে পরিকল্পনা করে। প্রচারণার দিন মঞ্জু ট্রেনে চড়ে, সবাই লাইভে দেখছে। সানু বারবার ফোন করছে, মঞ্জু ধরছে না। পরে চাংকে ফোন করে বলে মঞ্জুকে ট্রেনে না উঠতে, কিন্তু লোকেরা লাইভ দেখছে। মঞ্জু সবার মাঝে দাঁড়ালো। সানু সিট কেটে চেক করে, সত্যি বোমা আছে। সানু দ্রুত কল করলে পুলিশ আসে। বোমা 6 মিনিটে বিস্ফোরিত হবে, নিষ্ক্রিয় দল 10 মিনিট পরে আসবে, কম সময়। সানু শান্ত কণ্ঠে বলে, জনগণকে সরান। মিজি চাং সবাই সরে যায়। মঞ্জু নার্ভাস, হার্টবিট বেড়ে যাওয়ার মতো। সানু বলে, শান্ত থাকো, সম্ভবত বোমা তোমার হিটপ্রিন্টের সাথে সংযুক্ত। দুজনেই চালাকির সাথে সিট বদল করে নেয়।
সানু আগে নিজের দেহ বাঁচাতে লাফ দেয়। বোমা বিস্ফোরিত হয়, জনগণ চমকে যায়। পরে দেখা যায় সানু বেঁচে আছে, কেবল কিছুটা আঘাত লেগেছে। অ্যাম্বুলেন্স এসে চিকিৎসা করে। ঘটনার পর পুলিশ বলে, আপনি আর প্রচারণা চালাবেন না। মিঞ্জি বলে, জনগণ অপেক্ষা করছে, আমাদের চালিয়ে যেতে হবে। মঞ্জু একবার সানুকে দেখে অবাক, কেন সে তার প্রাণ বাঁচিয়েছে এ টেনশন করে। সন্ধ্যায় মঞ্জু মঞ্চে দাঁড়ায়। সানু পাশের বিল্ডিং থেকে দেখছে। সায়ান দেখে তার দেওয়া স্ক্রিপ্ট পড়ছে না মঞ্জু। মঞ্জু তার নিজের স্ক্রিপ্ট পড়লে এতে সবাই তার উপর অনেক খুশি হয়। ডুজিনও তা দেখে তালি দেন। পরের দৃশ্যে পুলিশ স্টেশনে মঞ্জু জিজ্ঞাসা দিচ্ছেন। সানু সেখানে উপস্থিত। দুজনই একে অপরের দিকে তাকায়। রাতে মঞ্জু ঘুমাতেই পারে না। তিনি ফাদার ইয়াংয়ের গির্জায় যান। সানু সেখানে আসলে মঞ্জু বলে, আমি বিপদে ছিলাম, তুমি কিভাবে জানলে? সানু উত্তর দেয়, প্রথমে তোমার স্বামী, তারপর ফাদার ইয়াং। আমি বুঝেছি তুমি নেক্সট টার্গেট। সানু বলে, আমি চাই তুমি আমাকে তোমার বডিগার্ড হিসাবে নিয়োগ করো। মঞ্জু সন্দেহ করলে সানু বলে, তুমি আমার অতীত যাচাই করতে পারো, আমি তোমাকে বিপদ থেকে রক্ষা করতে চাই। অবশেষে মঞ্জু সম্মতি দেয়। ঠিক আছে, আমার দলে তোমাকে স্বাগতম, তবে আমার কথা শুনতে হবে, কেননা আমি তোমার বস। সানহু বলে, কিন্তু আমি যখনই তোমাকে অ্যালার্ট করব তুমি তাতেই আমার কথা শুনবে। এপিসোডের শেষে দেখা যায় সমুদ্রের নিচ থেকে একটি সাবমেরিন দেখা যায়, যেখান থেকে একটি মিসাইল বের হয়। আর এখানেই এই সিরিজের প্রথম 3টি এপিসোড শেষ হয়। আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন।